অনিমা কিছু না বলে আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে দিল। আজ সে তার আবেগটাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না, খুব কান্না পাচ্ছে। তাই আদ্রিয়ানের কাঁধে মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে সে। এই কান্না সুখের নাকি কষ্টের তা বলা মুশকিল, তবে কেঁদে নিজেকে হালকা করছে। অনিমা ওর কাঁধে মাথা রাখায় আদ্রিয়ান অদ্ভুত এক শান্তি অনুভব করছে, তবে কাঁদতে বারণ করছে না। কিছু সময় কাঁদা উচিত, তাই নিজেও এক হাতে জড়িয়ে নিল ওর প্রাণ ভোমরাটাকে। অনিমা অনেকক্ষণ যাবৎ কেঁদে চলেছে, তবে নিঃশব্দে। আদ্রিয়ান এতক্ষণ কিছু না বলেও এবার আর অনিমার কান্না সহ্য হচ্ছে না ওর। অনেকক্ষণ ধরে কাঁদছে মেয়েটা, নির্ভয় কাঁদলেও কেঁপে কেঁপে উঠছে বারংবার। আদ্রিয়ান এবার অনিমার মাথাটা ওর কাঁধ থেকে সরিয়ে দিয়ে সোজা করিয়ে বসে ওর দিকে ঘুরিয়ে চোখের পানি ভালোভাবে মুছে দিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে, নাও স্টপ ক্রাইং। অনিমা নাক টেনে একবার আদ্রিয়ানের দিকে একবার তাকালো। তারপরই ওর মনে পড়লো ও এতক্ষণ কি করছিল। বুঝতে পেরে তাড়াতাড়ি আদ্রিয়ানের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসে চোখ নামিয়ে নিল। আর মনে মনে নিজেকে বকতে লাগলো, কিভাবে আদ্রিয়ানের এত কাছে গেল ও। আদ্রিয়ান নিশ্চয়ই ওকে একটা গায়ে পড়া মেয়ে ভাবছে। এসব ভাবতে ভাবতেই নিচের দিকে তাকে হাত কসলাচ্ছিল অনিমা। অনিমাকে অবাক করে দিয়ে আদ্রিয়ান নিজেই একটু এগিয়ে এসে অনিমার সাথে লেগে বসলো। অনিমা এক পলক আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান মুচকি হেসে বলল, তুমি আমার দিকে তাকাতে এত লজ্জা পাও কেন বলো তো? আদ্রিয়ানের এই কথাটাই অনিমা আরও বেশি লজ্জা পেল। অনিমা যখনই আদ্রিয়ানের দিকে তাকায় তখনই আদ্রিয়ানকে ওর দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে, আর সেই দৃষ্টি দেখে ও ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, সাথে লজ্জাও পায়। কিন্তু সে কথা মুখ ফুটে কী করে বলবে আদ্রিয়ানকে, তাই মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার ব্যাপারটা বুঝতে পারল, তাই অনিমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আবারও অনিমার হাত ধরল। এই স্পর্শটা অনিমাকে অনেকটা নাড়িয়ে দিল। এর আগেও আদ্রিয়ান ওকে ছুঁয়েছে, কিন্তু এই স্পর্শটাই অন্য কিছু ছিল, এক অদ্ভুত অনুভূতি মিশ্রিত আছে, যেটা অনিমার সারা শরীরে শিহরণ বইয়ে দিচ্ছে। আদ্রিয়ান অনিমার হাতের দিকে তাকিয়ে বলল, প্রত্যেকটা সম্পর্ক মজবুত হওয়ার জন্য সেই সম্পর্কের সাথে আরেকটা সম্পর্ক জোরে রাখতে হয়, সেটা কি জানো? অনিমা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান অনিমার হাত আরেকটু শক্ত করে ধরে বলল, বন্ধুত্বের সম্পর্ক, যে কোনো সম্পর্কে যদি বন্ধুত্বের সম্পর্কটাও বেশি থাকে না, তাহলে সেই সম্পর্কটা খুব বেশি দৃঢ় হয়। সেটা বাবা মা আর সন্তানের হোক, শিক্ষক ছাত্রের হোক, ভাই বোনের হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হোক, কিংবা স্বামী স্ত্রীর। এতে করে একে অপরকে বোঝা যায়, একজন আরেকজনের সাথে সব শেয়ার করতে পারে, একে অপরকে আগলে রাখতে পারে। তবে হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক থাকলেও আসল সম্পর্কটা মাথায় রাখতে হবে। যেমন বাবা মা বাবা মাই হয়, ভাই বোন ভাই বোনই হয়, স্বামী স্ত্রী হয়। আর এইসব সম্পর্কের কিছু আলাদা আলাদা সীমাবদ্ধতা থাকে। তাই বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে সেই সীমা পেরোনো উচিত না, সেই সীমার মধ্যে থেকেই বন্ধু হওয়া উচিত। শুধু বন্ধুই হয়, তারা সব সীমার ঊর্ধ্বে। অনিমা মুচকি এসে বলল, যে সম্পর্ক এত ভালো ব্যাখ্যা দিতে পারে, সব সম্পর্কে এত ভালো মূল্য জানে, সে নিজের পরিবার থেকে আলাদা আছে। আদ্রিয়ান মলিন হেসে বলল, আমি তো ড্যাডের সাথে বন্ধুত্বের সম্পর্কই করতে চেয়েছিলাম, কিন্তু ড্যাড হয়তো শুধু বাবা হয়ে থাকতেই বেশি পছন্দ করেছিলেন। অনিমা কিছু বলল না। আদ্রিয়ানও চুপ করে রইল। অনিমা বুঝতে পারল হয়তো আদ্রিয়ানের মন খারাপ হয়ে গেছে, হয়তো পরিবারের সবার কথা মনে পড়ছে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থেকেই বলল, অনি, ভবিষ্যতে আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে যে কোনো সম্পর্ক শুরু হোক, তার আগে আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা তৈরি হোক। তবে শুধু বন্ধু না, আমাদের মধ্যে বন্ধুত্বেও কিছু সীমাবদ্ধতা থাকবে। আর কেন সেটা আপাতত জিজ্ঞেস করো না আমাকে, সময় এলে নিজেই বলবো। সো হবে আমার বন্ধু? অনিমা পুরো অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্রিয়ান আবরার জোহের ওকে বন্ধু হতে বলছে, আর কোনো সম্পর্ক শুরুর কথা বলছে। আদ্রিয়ান বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক শুরু করতে চাই ও। অনিমা ওর অবাকের রেশ কাটিয়ে ওঠার আগেই আদ্রিয়ান বলল, কি হলো, হবে না? অনিমা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলে আদ্রিয়ানের ওর যেই হাত ধরে আছে তার উপর দিকে হাত রেখে মুচকি হেসে চোখ দিয়ে ইশারা করলো, হ্যাঁ হবে। আদ্রিয়ান হেসে দিয়ে হুট করে জড়িয়ে ধরল অনিমাকে।
অনিমা তো পুরো জমে গেছে, হার্টবিট থেমে গেছে মনে হয়, নিঃশ্বাসও ভারী হয়ে আসছে। আদ্রিয়ান শক্ত করে জড়িয়ে ধরে আছে ওকে। কিছুক্ষণ অবাক হয়ে থাকার পর অনিমার মধ্যেও এক অনুভূতি কাজ করতে শুরু করলো। আদ্রিয়ান ওকে জড়িয়ে ধরতে বেশ শান্তি লাগতে শুরু করলো, ওর ভালো লাগতে শুরু করলো। ও নিজের অজান্তেই মুচকি এসে আদ্রিয়ানের পিঠে আলতো করে হাত রাখলো। আরও 2টো দিন কেটে গেছে এভাবে। ওই দিনের পর আদ্রিয়ানের সাথে অনেকটা নর্মাল হয়ে গেছে অনিমা। এই 2 দিন আর দেখা করেনি ওরা, তবে ফোনে কথা হয়েছে। যদিও অনিমা এখনও নিজে থেকে ফোন করেনি, আদ্রিয়ানই করে। অনিমা অফিস থেকে ফিরে তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। আদ্রিয়ান 5 মিনিট যাবৎ নিচে ওয়েট করছে। অফিসে কাজ করছিল, হঠাৎ করে আদ্রিয়ান মেসেজ করেছে অফিস থেকে ফিরে রেডি হয়ে থাকার জন্য। কিন্তু কেন সেটা এতবার জিজ্ঞেস করার পরও বলেনি। বারণ করবে তাওয়ারও উপায় নেই, কারণ না গেলে তুলে নিয়ে যাবার হুমকি দেওয়া হয়েছে তাকে। বেচারি আর কি করবে। নীল কুর্তি আর কালো জিন্স পরে চুলটা সাইড স্মৃতি করে আশ্রয় নিল। আয়নার সামনে থেকে সরে যেতে নিয়েও আদ্রিয়ানের বলা কথাগুলো মনে পড়তে আরেকবার আয়নার দিকে তাকিয়ে ভাবল, সত্যি কি একটু সাজলে ভালো লাগবে ওকে। কিছুক্ষণ ভেবে অরুমিতার গিফট করা মেকআপ সেট থেকে কাজলটা নিতেই ওর রিকের করা টর্চারগুলোর কথা মনে পড়ল। কি নির্মমভাবে মুখে গরম পানি ঢেলে দিয়েছিল। সেই যন্ত্রণার কথা মনে পড়লে রুহ পর্যন্ত কেঁপে ওঠে ওর। নিজেকে সামলে কাজলটা রেখে চলে যেতে নিয়েও থেমে গেল। আদ্রিয়ান তো ঠিকই বলেছে, খারাপ কিছু অতীতের জন্য নিজের বর্তমান কেন নষ্ট করবে ও। জীবনটা ওর, আর ওর জীবনটা ও নিজের মতো করেই বাঁচবে। এসব ভেবে নিজেকে সামলে কাজলটা নিয়ে ভাবতে লাগলো। হঠাৎ পেছন থেকে আদ্রিয়ান বলে উঠল। কি ভাবছো? অনিমা একটু চমকে পিছনে তাকিয়ে বলল, আপনি? তোমার আসতে লেট হচ্ছিল, তাই দেখতে আসলাম কি করছো। ও। আদ্রিয়ান অনিমাকে একবার স্ক্যান করে বলল, তুমি তো রেডি আছো, তাহলে চলো। অনিমা কাজলটা রাখতেই আদ্রিয়ানের চোখ পড়ল সেদিকে। অনিমা ব্যাগটা কাঁধে নিয়ে বেরোতে গেলেই আদ্রিয়ান বলল। ওয়েট। অনিমা থেমে গিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকলো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান কাজলটা হাতে নিয়ে ক্যাপ খুলে অনিমার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর অনিমার গালে এক হাত রাখলো। অনিমা তো পুরো শক্ট হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান আলতো হাতে অনিমার 2 চোখে হালকা করে কাজল পরিয়ে দিল। অনিমা এখনও অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি এসে বক্স থেকে নুড কালার একটা লিপস্টিক নিয়ে অনিমার ঠোঁটে হালকা ছুঁয়ে দিয়ে নিজের আঙ্গুল দিয়ে সুন্দরভাবে পুরো ঠোঁটে মিশিয়ে দিল। অনিমার শরীরে যেন কয়েকশো ভোল্টের শক লাগলো আদ্রিয়ানের ঠোঁট স্পর্শ করাতে। আদ্রিয়ান অনিমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি এসে ভুরু নাচালো। এতে অনিমার ধ্যান ভাঙল। সাথে সাথে নিজেকে সামলে চোখ নামিয়ে নিল। আদ্রিয়ান অনিমাকে ধরে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, নিজেই নিজেকে দেখো এবার। অনিমা আয়নার দিকে তাকালো। আদ্রিয়ান ওর 2 বাহু হাত ধরে ওর পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে। অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আমাকে দেখতে মিরর লাগবে না, এমনিই দেখতে পাবে, পালিয়ে যাচ্ছি না। আপাতত একটু নিজেকে দেখো। আদ্রিয়ানের কথাই অনিমা বেশ লজ্জা পেল। লোকটা এমন কেন? শুধু শুধু একটা অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় ওকে। অনিমা মাথা নিচু করে আছে। আদ্রিয়ান অনিমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, দেখো নিজেকে। অনিমা আস্তে আস্তে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। সত্যি এটুকু সাজে একটু অন্যরকম লাগছে ওকে। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল ও। আদ্রিয়ান আয়নার দিকে তাকিয়ে বলল, তুমি এত শর্ট কেন? অনিমা চোখ ছোট ছোট করে আদ্রিয়ানের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, আমি 5 ফিট 3, ওকে। আদ্রিয়ান অনিমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তাতে কি, দেখো তোমার মাথাটা আমার কাঁধের নিচে এসে পড়ে। তো তুমি তো শর্টই, তাই না? অনিমা একটা মুখ ভেঙচিতেই বলল, হাইট ঠিকই আছে, এভারেজের চেয়ে 1 ইঞ্চি বেশি, বাট আপনার টাইট ঠিক নেই, এভারেজের চেয়ে অনেক বেশি। আদ্রিয়ান অনির বাহু ছেড়ে বলল, হ্যাঁ, এখন তো এসব বলবেই, লিলিপুট একটা। অনিমা 2 কোমরে হাত দিয়ে বলল, আমি লিলিপুট? আদ্রিয়ান হাত ভাঁজ করে মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, লিলিপুটই তো। অনিমা রেগে পড়ল। আপনি কি, হ্যাঁ, তাল গাছ একটা? আদ্রিয়ান অবাক হয়ে পড়ল, তাল গাছ? জি, আমি যদি লিলিপুট হই তো আপনি তাল গাছ। আদ্রিয়ান একটু অবাক হলো। এই কয়দিনে অনিমাকে কখনো এত চঞ্চলভাবে কথা বলতে দেখেনি। অনিমার এই রূপ দেখে ও খুশি হলো। যাক, ও ওর কথা রাখতে পারছে। অনিমার মধ্যে লুকায়িত থাকা চঞ্চল মেয়েটাকে বের করতে পারছে। আস্তে আস্তে এসব ভেবে আদ্রিয়ান হেসে বলল,
হ্যাঁ, আচ্ছা মহারানী, চলুন এবার। হুম। অনিমা নিজেও অবাক, কতদিন পর কারোর সাথে এভাবে কথা বলে ও নিজেই জানে না। এরপর দুজন মিলেই বেরিয়ে পড়লো। গাড়িতে উঠে আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিতেই অনিমা বলল, যাচ্ছি কোথাও? আদ্রিয়ান সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে চালাতে বলল। জানি না। অনিমা অবাক হয়ে বলল। মানে? আদ্রিয়ান মুচকি হেসে বলল, লং ড্রাইভে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানা নেই, যেদিকে যেতে ইচ্ছে করবে সেদিকেই যাব। আদ্রিয়ানের কথা শুনে অনিমা হেসে দিয়ে বলল, উনি সত্যি একটা পাগল। আই নো। অনিমা মনে মনে ভাবছে, একসময় এমন পাগলামি তো ও করতো। মাঝরাতে আব্বুকে জোর করে ঘুম থেকে তুলে লং ড্রাইভে যাওয়া, আইসক্রিম খাওয়া, কিন্তু এখন নিজেকেই কেমন হারিয়ে ফেলেছে ভেবে একটা দীর্ঘশ্বাস নিল। বেশ 2 ঘন্টা ড্রাইভ করার পর আদ্রিয়ান বলল, আইসক্রিম খাবে? অনিমা ভাবছে লং ড্রাইভে এসে আইসক্রিম খাওয়া তো ওর অভ্যাস ছিল, কিন্তু আদ্রিয়ানের মাথায় কি করে এটা আসলো? শুধুই কাকতালীয়। অনিমার উত্তরের অপেক্ষা না করে আদ্রিয়ান গাড়ি থামালো এক আইসক্রিম পার্লারের সামনে। তারপর অনিমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে ভেতরে নিয়ে গেল। অবাক করা বিষয়, গোটা পার্লারে ওরা ছাড়া আর কোনো কাস্টমার নেই। আদ্রিয়ান যেতে একটা লোক উঠে এসে খুশিতে গদগদ হয়ে পড়ল। আরে স্যার, আপনি এসে গেছেন, আপনার কথা মতো সব রেডি করে রেখেছি। আদ্রিয়ান মুচকি হেসে বলল, গুড। একটা চকলেট আইসক্রিম আর একটা ভ্যানিলা। ওকে স্যার। আদ্রিয়ান অনিমার হাত ধরে ওকে নিয়ে একটা টেবিলে বসলো। অনিমা তো কখন থেকে অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। অনিমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? এখানে কোনো কাস্টমার নেই কেন? আদ্রিয়ান 2 হাত এক করে হাতের এক আঙ্গুলের মধ্যে আরেক আঙ্গুল ঢুকিয়ে বলল। আজ রাতের জন্য পুরোটা বুক করেছি। অনিমা বেশ আরেক দফা অবাক হলো। এইটুকু সময়ের জন্য গোটা রাত, তবুও নিজেকে সামলে পড়ল। আপনি কি করে জানলেন আমি চকলেট আইসক্রিম পছন্দ করি? আদ্রিয়ান হেসে দিয়ে বলল, সিম্পল, তুমি চকলেট পছন্দ করো, আর যে চকলেট এত পছন্দ করে সে চকলেট আইসক্রিম তো পছন্দ করবেই, তাই না? অনিমা কিছু বলবে তার আগে একজন লোক এসে আইসক্রিম দিল টেবিলে। তারপর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, স্যার, আমি আপনার সব গান শুনি, খুব বড় ভক্ত আমি আপনার। একটা সেলফি নিতে পারি প্লিজ? আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে হেসে বলল। শিওর। ছেলেটার সাথে সেলফি তোলার পর দুজন আইসক্রিম খেয়ে কিছুক্ষণ গাড়ি করে ঘুরলো। ফ্ল্যাটের সামনে গাড়ি থামানোর পর অনি নামতেই গেলে আদ্রিয়ান ওর হাত ধরে বলল, এই যে ম্যাডাম, সাজতে বলেছি বলে যে সেজে গুজে স্টাইল করে ঘুরে বেরোবেন সেটা কিন্তু হবে না। আজ ঘুরতে যাচ্ছি তাই একটু লিপস্টিক দিতে দিয়েছি। রেগুলার সাজবে না কিন্তু। তবে হ্যাঁ, কাজলটা রেগুলার দিও, এর বেশি সাজার পারমিশন দেইনি আমি। অনিমা এতক্ষণ হ্যাপলার মতো তাকিয়ে আদ্রিয়ানের কথা শুনছিল। লাস্ট কথাটা শুনে ভুরু কুচকে বলল, পারমিশন? আদ্রিয়ান স্বাভাবিক ভঙ্গিতে বলল। ইয়েস, পারমিশন। অনিমা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, যদি না দেই? আদ্রিয়ান এবারে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, কি করে মানাতে হয় সেটা আমি জানি। এখন বাই। বলে অনিমার হাত ছেড়ে দিল। অনিমা নামতেই ওকে হাত নেড়ে চলে যেতে গেল আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো, সেটা ভালো লাগলো আদ্রিয়ানের ওর প্রতি এই অধিকার বোধ দেখে। অন্য একজনও তো ওর ওপর অধিকার খাটাতো, আদ্রিয়ানও খাটাচ্ছে, কিন্তু দুজনের অধিকার খাটানোর পদ্ধতিটা কতটা ভিন্ন। একজন ওকে নিজের সম্পত্তি মনে করে, আরেকজন কি মনে করে? আদ্রিয়ান আমাকে, ও কি রিকের মতো ওকে নিজের সম্পত্তি মনে করবে, যার সাথে যা খুশি করা যায়? এসব ভাবতে ভাবতেই ফ্ল্যাটে ঢুকলো অনিমা। বারে বসে নিজের মতো করে আলাদা এক জায়গায় ড্রিঙ্ক করে চলেছে রিক। ওর বন্ধুরা একটু দূরে গার্লফ্রেন্ডস বা অন্য মেয়েদের সঙ্গে ডান্স করছে। বেশ কয়েকজন স্টাইলিশ মেয়ে এসে ডান্স করার ইচ্ছে প্রকাশ করছে, কিন্তু রিক ইগনোর করে গেছে। এসবের প্রতি এই মুহূর্তে কোনো ইন্টারেস্ট নেই ওর। হঠাৎ একটা মেয়ে এসে রিকের কাঁধে হাত রেখে বলল, Hi honey, let's have a dance. রিক একটু বিরক্তি নিয়ে হাতটা সরিয়ে পড়ল। Not interested. মেয়েটি নাচুর বান্দা। ও রিকের সামনে এসে এক হাত কাঁধে আরেক হাত গালে দিয়ে বলল, Why baby? Come on, let's enjoy. রিক জানাতে ছাড়িয়ে রাগি গলায় বলল, I said no. And don't dare to touch me again. কিন্তু মেয়েটি ব্যাহের মতো অ্যাটেনশন পেতে রিকের গালে কিস করে দিল। রিক সাথে সাথে মেয়েটিকে সর্বশক্তি দিয়ে একটা চড় মেরে দিল। এত জোরে মেরেছে যে মেয়েটা ফ্লোরে পড়ে গেল। সাথে সাথে সব মিউজিক থেমে গেল, চারপাশ ঠান্ডা হয়ে গেল। রিকের বন্ধুরা ছুটে এসে বলল, কি হয়েছে? রিক দাঁত কিরমির করে
তাকিয়ে চিৎকার করে বলল, এই ডাস্টবিনটাকে সর আমার সামনে থেকে। এসব চিপ মেয়েদের সাহস কি করে হয় রিক চৌধুরীকে কিস করার? মেয়েটা উঠে যান বাঁচিয়ে পালালো। রিক এখনও রাগে ফুটছে। একটা চেয়ারে বসে সরাসরি বোতলে চুমুক দিতে লাগলো। ওই মেয়েটার গলা কেটে দিতে ইচ্ছে করছিল ওর। যেখানে 2 বছর অনিমাকে নিজের আয়ত্তে রেখেও ওকে ওই রকম উদ্দেশ্য ছোঁয়া পর্যন্ত, সেখানে এই মেয়েটা এসব ভাবে কোন সাহসে? ওর বন্ধুরা ওকে শান্ত করার চেষ্টা করছে। ওরাও অবাক, যে ছেলে 3 বছর আগেও প্রতিদিন আলাদা আলাদা মেয়ে লাগতো, এখন সে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। এটাও সম্ভব? অন্ধকার একটা রুমে বসে দাবার কোট সামনে 2 হাত থুতনির নিচে রেখে এক দৃষ্টিতে প্রতিটা গুটি দেখছে আর খুব গভীরভাবে কিছু ভেবে চলছে আর্জিয়ান। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, স্যার আসবো? আর্জিয়ান দাবার গুটির দিকে তাকিয়ে পড়লেন। এসো অভ্র। অভ্র হলো আর্জিয়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর্জিয়ানের ব্যক্তিগত প্রফেশনাল সব কাজে সাহায্য করে ও। অভ্র ভেতরে এসে বলল, স্যার ম্যামের সম্পর্কে যা যা ইনফরমেশন চেয়েছেন সব এনেছি। আর্জিয়ান এবারের গুটির দিকে তাকিয়ে পড়ল। শুরু করো। স্যার ম্যাম লালবাগ থাকতেন ওনার বাবার সাথে। ওনার মা জন্মের পরেই মারা যায়। উনি যখন এইচএসসি এক্সাম শেষ করেন তার কিছু মাস পরেই কোনো এক কারণে ওনার বাবা সুইসাইড করেন, কিন্তু কারণটা আজও কেউ জানে না। এইটুকু বলে অভ্র থেমে যায়। আর্জিয়ান বলল, বলতে থাকো। এরপর থেকে উনি ওনার মামা বাড়িতেই থাকতেন, কিন্তু 4 বছর পর কোনো এক কারণে উনি ওখান থেকে পালিয়ে আসে। যদিও ওনার মামা মামি সরিয়েছেন যে উনি কারোর সাথে পালিয়ে গেছেন। এটা শুনে আর্জিয়ান একটা তাচ্ছিলের হাসি দিল, যার অর্থ অভ্র বুঝল না। আর্জিয়ান অভ্রর দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর বাবার নাম কি? হাসান কোতোয়াল। আর্জিয়ান চমকে গিয়ে তাকালো অভ্রের দিকে, অবাক হয়ে পড়ল। জি স্যার। আর্জিয়ান আবার জিজ্ঞেস করলো, আর ইউ শিওর? ইয়েস স্যার। আর্জিয়ান কিছুক্ষণ চুপ থেকে কাঁপা গলায় পড়ল, ইউ ক্যান গো। অভ্র চলে গেল আর আর্জিয়ান মাথা নিচু করে হাত মুঠো করে বসে আছে। চোখ দুটো ছলছল করছে, তবে মুখে হালকা হাসি আছে। কোনো রকমে নিজেকে সামলে একটা শ্বাস নিয়ে বলল, ইয়েস, আই ওয়াজ রাইট। আমার কোনো ভুল হয়নি। অ্যাট লাস্ট আই হ্যাভ ফাউন্ড ইউ। সারা রাত বৃষ্টির পর সকালে নতুন সূর্যের সিদ্ধ নরম সোনালি আলোয় চারপাশ উজ্জ্বল হয়ে আছে। বৃষ্টিতে ভেজা সবুজ গাছপালা, ঘাসের ওপর নতুন সেই রোদের আলো পড়ে সবুজ প্রকৃতির সবুজ ভাব আরও বৃদ্ধি পেয়েছে। বেলকনিতে বসে কফির মগে চুমুক দিয়ে বর্ষার এই মুগ্ধকর সকালটাকে উপভোগ করছে অনিমা। তবে বেশিক্ষণ এই প্রকৃতি বিলাস করার সময় নেই তার। অফিসে যেতে হবে। কফিটা শেষ করে রেডি হয়ে নেয় অনিমা। তারপর আয়নায় তাকাতেই আর্জিয়ানের ওকে সাজিয়ে দেবার দৃশ্যটা চোখে ভেসে ওঠে। নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। কাজল হাতে নিয়ে চোখে হালকা করে লাগিয়ে নেয়। তারপর বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। তীব্র অফিসে ঢুকে কম্পিউটার অন করতে না করতেই অরুমিতা এসে বসল। অফিস টাইম শুরু হতে এখনো 15 মিনিট বাকি আছে। তীব্র অরুমিতার দিকে তাকিয়ে বলল, তুই অনিকে কিছুদিন যাবৎ লক্ষ্য করছিস? অরুমিতা কম্পিউটার থেকে চোখ সরিয়ে বলল, হ্যাঁ রে, ইদানিং কেমন বদলে যাচ্ছে। আগের মতন মনমরা হয়ে থাকে না। মনের দিক থেকে খুশি লাগছে ওকে। আর এই খুশির কারণ কিন্তু এডি। তীব্র মুচকি হেসে বলল, ওর লাইফে ম্যাজিশিয়ানের মতো এসেছেন উনি, এসে ম্যাজিক করে দিয়েছে। এখন শুধু এটাই চাওয়া উনি যাতে ওর এলোমেলো জীবনটাকে সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে নিতে পারে। অরুমিতা মুখে চিন্তার ছাপ এনে বলল, কিন্তু উনি এত একজন বড় সেলিব্রিটি হয়ে হঠাৎ অনির পেছনে কেন পড়লো বলতো? আমরা যেটা ভাবছি সেটা যদি না হয়, যদি অনি অ্যাডির সাময়িক একটা মোহ হয়, তো মেয়েটা তো আবার কষ্ট পাবে। এমনিতেই জীবনে কম কষ্ট সহ্য করতে হয়নি ওর। যে বয়সে প্রতিটা মেয়ের মুক্ত পাখির মতো উড়ে জীবনটাকে উপভোগ করে, সেই জায়গায় ওকে 4 দেয়ালে বন্দী হয়ে এক জানোয়ারের অত্যাচার সহ্য করতে হয়েছে ওকে। আর ওর মামা মামি তো আছেই, তারপরও মামাতো ভাই তো ওকে। কথাটা শেষ করতে পারল না অরুমিতা। এসব ভাবলেও ওর হাড় হিম হয়ে আসে। ওই মেয়েটা এসব কিভাবে সহ্য করে কে জানে। তীব্র একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সেটা ঠিক, কিন্তু আমার এডিকে দেখে মনে হয়নি উনি অনির মোহে পড়েছে। ওনার চোখে অন্যরকম অনুভূতি দেখেছি আমি। সেটাই যেন হয়। তবে এরই মধ্যে অনিমা চলে এলো। অনিমাকে আসতে দেখে থেমে গেল ওরা। অনিমা এসে বসতেই অরু অনির মুখের দিকে তাকিয়ে থমকে গেল।
অনিমা অরুর দিকে তাকিয়ে ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুচকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? অনিমার এই কথা শুনে তীব্র অরুর দিকে তাকালো। অরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অরুর দৃষ্টি অনুসরণ করে অনিমার মুখের দিকে তাকিয়ে তীব্র থমকে গেল। অনিমা ওদের দুজনের এমন চাহনিতে বিরক্ত হয়ে পড়ল। হোয়াট? অরু হাঁ করে তাকিয়ে থেকেই পড়ল। তুই চোখের কাজল দিয়েছিস? হ্যাঁ তো। না মানে তাকে তো কখনো সাজতে দেখিনি। অনিমা ঠোঁট চেপে নিজের হাসিটাকে আটকে বলল, দেখিস নি এখন দেখে নে, এই সামান্য কারণে এভাবে তাকিয়ে থাকতে হবে? আমি তো মনে করেছি আমার পেছনে ডানা গজিয়েছে, আর তাই তোরা হাঁ করে তাকিয়েছিস। অনিমা এবারও ওদের অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুচকে তাকিয়ে বলল, আবার কি হলো? অরুমিতা আর তীব্র পুরো শোকে আছে। কিছুক্ষণ পর অরুমিতা উঠে গিয়ে অনেকে জড়িয়ে ধরল। তীব্র পেছন থেকে দুজনকে হাক করলো। ওদের দুজনের চোখে কোণে পানি আছে। ওর তো এভাবেই দেখতে চেয়েছিল অনিমাকে। অনিমার নিজেরও চোখের কোণে পানি চলে এসেছে। কে বলেছে ওর কেউ নেই? এমন দুজন বন্ধু থাকতেও কেউ একা হতে পারে? আদ্রিয়ান ভেতরে গানের রেকর্ডিং করছে। আদিব আর আশিস বাইরে থেকে কাচের গ্লাসের ভিতর দিয়ে আদ্রিয়ানকে দেখছে, আরও গান শুনছে। গান কমপ্লিট করে আদ্রিয়ান ডিরেক্টরের দিকে তাকিয়ে থাম্বস আপ দেখালো। সকলে তালি দিল। ডিরেক্টর হেসে হেডফোন নামিয়ে আদ্রিয়ানকে বেরিয়ে আসতে ইশারা করলো। আদ্রিয়ান বাইরে বেরিয়ে আসতেই ডিরেক্টর আলতো করে হাঁক করে বলল, ফ্যান্টাস্টিক ইয়ার। আদ্রিয়ান মুচকি হেসে বলল, থ্যাংক ইউ। এরপর আদ্রিয়ান ছেড়ে বলল, লাঞ্চের ব্যবস্থা করেছি, খেয়ে যাবে কিন্তু। আরে বাট এসবের কি দরকার ছিল? ছিল সবাই মিলে একসাথে লাঞ্চ করব, সমস্যা কি? আদ্রিয়ান হেসে বলল, আচ্ছা। এরপর সবাই মিলে আদ্রিয়ানকে কনগ্রাচুলেট করলো। আদ্রিয়ান গিয়ে আদিব আর আশিসের সামনে গিয়ে বসলো। আদিব হেসে বলল, বাহ ভাই, কি গাইলি! সিরিয়াসলি তোর গান শুনলে অন্য কোথাও হারিয়ে যাই। আশিসও সাই দিয়ে বলল, হ্যাঁ, জাদু সে তোর গলায়। আদ্রিয়ান ওদের দিকে তাকিয়ে বলল, হয়েছে, থাম এবার। আশিস বিরক্ত হয়ে বলল, তুই এমন কেন বলতো? তোকে প্রশংসা শুনতে ভালোবাসে আর তুই প্রশংসা শুনতেই চাস না। আমি এমনই। আদিব ভাইয়া ঠ্যাস মেরে বলল, কিন্তু অনিমা প্রশংসা করলে তো ঠিকই ভালো লাগতো। আদ্রিয়ান ভুরু কুচকে তাকালো। আশিসও পিঞ্চ করে বলল, হ্যাঁ সেই তো। অনিমার সামনে তুই তো পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাস। জঙ্গলের শের শান্ত হয়ে যায়। আদ্রিয়ান মুচকি হেসে বলল, সিংহ সিংহ হয় শুধু শিকার করার সময়। এসব ছাড়, তুই তোর কথা বল। অরবিতাকে ফোন করে বিরক্ত কেন করিস? হ্যাঁ? এটা শুনে আদিব চমকে তাকালো আশিসের দিকে। আশিস হক চকিয়ে গিয়ে বলল, তো তুই এসব জানলি কি করে? আদিবও অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি বুঝতে পারলাম না, তুই বুঝলি কি করে বলতো? আদ্রিয়ান বাঁকা হেসে বলল, এইটুকু ইনফরমেশন জোগাড় করার জন্য আদ্রিয়ান আবরার জোহারের বা হাতও লাগে না, চোখের ইশারাই যথেষ্ট। আদিব আর আশিস হতাশাজনক একটা চাহনি দিল নিজেদের ভুলের জন্য। কাকে কি জিজ্ঞেস করছে? ওরা ভুলে গেছিল দিস ইজ আদ্রিয়ান আবরার জোহার। কি মনে করে আশিস বলল, ভালো কথা মনে করছিস, এখন ফোন দিচ্ছি বলে একটা চোখ টিপ মারল। আদিব ভাইয়া ওর পিঠে চাপড় দিয়ে পড়ল, শালা মানুষ হলি না তুই। আদ্রিয়ান এবার একটু সিরিয়াস মুখ করে বলল, দেখ, অরুমিতা মেয়েটা কিন্তু তোর ওই গার্লফ্রেন্ডের মতো একদমই না, তাই যা করবি ভেবে করিস। আশিস মুচকি হেসে বলল, আরে ভাই ডোন্ট ওয়ারি, আমার বাকি সব গার্লফ্রেন্ডরা ও আমার কাছে আলাদা। শুধু আলাদা ভাবলেই হবে না, আলাদাভাবে মূল্য দিতে জানতে হবে। বলে ওদের সামনে অরুকে ফোন লাগালো। হঠাৎই অরুমিতার ফোন বেজে উঠল। অরুমিতা ফোনটা হাতে তুলেই ভুরু কুচকে ফেলল। বিরক্ত হয়ে বলল, উফ, কোন ফাঁসিসের চক করে ফাঁসলাম। এটা শুনে অনিমা তীব্র অবাক হয়ে একসাথে বলল, ইস ফাঁসিস? অরুমিতা থতমত খেয়ে বলল, ওই আশিক আর কি। এটা শুনে অনিমা আর তীব্র একে অপরের দিকে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে শব্দ করে হেসে দিল। অরুমিতা বিরক্ত হয়ে পড়ল, হাসিস না তো, জ্বালিয়ে খেলো আমাকে। তীব্র হাসি থামিয়ে বলল, তোকে এখনো ফোন করে? অরুমিতা ভুরু কুচকে মুখ ফুলে বসে আছে। অনিমা হাসতে হাসতেই বলল, ধুর ফোনটা। অরুমিতা অসহায় চোখে একবার ওদের দুজনের দিকে তাকিয়ে মুখে একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে অফিসের বেলকনিতে চলে গেল।
অনিমা মুচকি হেসে তীব্রর দিকে তাকিয়ে পড়ল। কি বুঝলি? তীব্র আঙ্গুল কপালে স্লাইড করে পড়ল। এটাই যে তোর আর এডির মধ্যে কিছু হবার আগে এদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। অনিমা চোখ ছোট ছোট করে তীব্রের দিকে তাকিয়ে বলল। আচ্ছা। তীব্র মিটমিটিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ ঠিক বললাম। অনিমা উঠে দাঁড়িয়ে স্লিপ একটা গুটিয়ে পড়ল। বলাচ্ছি তোকে ঠিক বলে তীব্রকে মারতে শুরু করলো। আর তীব্র বেচারা নিজের ব্যাগ দিয়ে ডিফেন্ড করার চেষ্টায় আছে। রিক্সাও নিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে কবিশেখ বসে আছে। ওর তাওয়ালটা রেখে খাটে বসে বলল, হঠাৎ এই সময় কিছু বলবে? খোঁজ পেয়েছো মেয়েটার কোনো? সবে তো লোক লাগিয়েছি, কয়েকটা দিন লাগবে তো। তো পেয়ে গেলে কি করবে ওর সাথে? আগে তো পাই। কবিশেখ হেসে বললেন, পাবে তো অবশ্যই, পালিয়ে যাবে কোথায়? এক্স্যাক্টলি আমিও দেখতে চাই কতদিন পালাতে পারে আমার হাত থেকে। আর এবার হাতে পড়লে ওর কপালে ভীষণ দুঃখ আছে। তো লাঞ্চ করবে না? যাও আসছি বলে রিক টি শার্ট পরতে পরতে বেলকুনিতে চলে গেল। সেদিকে তাকিয়ে বাঁকা হেসে কবিশেখ ভাবলেন ছেলেটা ঠিক সেরকমই তৈরি হয়েছে যেমন সে বানাতে চেয়েছিল। রিকি তো ওনার দুরূপের তাস। আর রিকের একমাত্র দুর্বলতা হচ্ছে ওই মেয়ে। আর সেজন্যই ওই মেয়েকে খুঁজে পাওয়াটা ওনারও খুবই দরকার। অনিমার আজ কাজের প্রেশারটা একটু বেশি ছিল। ক্লান্ত হয়ে বেডে শুতে যাবে তখনই ফোন এলো। বুড়ো কুচকিয়ে নাম্বারটার দিকে তাকিয়ে ক্লান্ত, ওর মুখেও হাসি ফুটে উঠল। মুচকি হেসে ফোনটা রিসিভ করে বলল। অনিমার ক্লান্ত কণ্ঠ যেন আদ্রিয়ানকে আরেকবার ঘায়েল করলো। কারোর ক্লান্ত কণ্ঠ এতটা সুন্দর হতে পারে জানা ছিল না ওর। তবুও নিজেকে সামলে মুচকি হেসে পড়ল। কি ব্যাপার ম্যাডাম, খুব টায়ার্ড মনে হচ্ছে? আজ একটু প্রেশার ছিল। আচ্ছা তাহলে রেস্ট করো। না না না, আমরা কিছু বলার থাকলে বলেন। না তেমন কিছু না। ডিনার করেছো? কি খেলে? অনিমা বলল মহা ফ্যাসাদে। এখন কি করে আদ্রিয়ানকে বলবে ও কি কি খেয়েছে? অনিমার উত্তর না পেয়ে আদ্রিয়ান বলল, কি হলো বলো। কফির বিস্কিট। আদ্রিয়ান অবাক তো হলোই, সাথে রেগেও গেল। রাগী গলায় বলল, সারা রাত শুধু এগুলো খেয়ে থাকবে? অনিমা ইতস্তত করে বলল, আসলে রাতে রান্না করার মুডে থাকে না। ইউ আর রিয়েলি ইম্পসিবল। অনিমা কিছু বলল না। আদ্রিয়ান একটু থেমে বলল, আচ্ছা দেখছি কি করা যায়। অনিমা অবাক হয়ে বলল, কি করবেন? সেটা তুমি না জানলেও হবে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? অনিমা একটু অবাক হয়ে বলল, করুন। আঙ্কেল মানে তোমার বাবার নাম কি ছিল? হঠাৎ এরকম প্রশ্ন শুনে অনিমা বেশ অবাক হলো, তবুও বলল, চিফ রিপোর্টার হাসান কোতোয়াল। ও তোমার বাবাও রিপোর্টার ছিলেন? ওনাকে তো প্রায় অনেকেই চেনে, কিন্তু উনি মারা গেল কি করে? অনিমা নিচু কণ্ঠে বলল, খুন হয়েছে আমার আব্বু। হোয়াট? কিন্তু পাবলিক ইনফরমেশন তো বলছে উনি সুইসাইড করেছেন। অনিমা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, সব শোনা কথা সত্যি হয় না। কিন্তু তুমি বলেছিলে তুমি তোমার মামার বাড়িতে থাকতে, তাহলে চলে এলে কেন এখান থেকে? কি এমন হয়েছিল? কিন্তু অনিমার কোনো উত্তর না পেয়ে আদ্রিয়ান বলল, অনি। কিন্তু ডেকেও অনিমার কোনো সাড়া না পেয়ে বুঝলো ও ঘুমিয়ে গেছে। অনিমার এই বাচ্চার মধ্যে হেসে দিল আদ্রিয়ান। তারপর মনে মনে বলল, জানি না কি এমন হয়েছিল তোমার সাথে যে নিজের মামার বাড়ির চেয়েও ফুটপাত তোমার কাছে বেশি নিরাপদ মনে হয়েছিল। আমি যদি আগেই তোমাকে পেয়ে যেতাম হয়তো তোমার সাথে এসব হতো না। তবে যাই হয়ে থাক, এখন যখন তোমাকে খুঁজে পেয়েছি আমি আমার দেয়া কথা রাখবো। আমি নিজের সবটুকু দিয়ে তোমায় আগলে রাখবো। একটু বলে চলো চলো চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, আই প্রমিস। ফোনটা আবারও কানে নিল আদ্রিয়ান। অনিমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি আদ্রিয়ান। কেমন একটা ঘোর কাজ করছে ওর মধ্যে। ফোন রাখতে ইচ্ছে করছে না। বেলকুনির দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল ও। মন দিয়ে অনিমার প্রতিটা নিঃশ্বাসের প্রতিটা প্রশ্বাসের শব্দ শুনছে। অদ্ভুত এক প্রশান্তি হচ্ছে ওর। আদ্রিয়ান ঠিক করে নিয়েছে আজ অনিমার নিঃশ্বাসের শব্দ শুনেই রাতটা কাটিয়ে দিবে। তাই কানে ফোন নিয়ে চোখ বন্ধ করে এক মনে শুনে চলেছে। কিন্তু মাঝরাতে অনিমার গলার স্বর পেয়ে চমকে চোখ খুলো। ভালোভাবে শোনার চেষ্টা করে বুঝতে পারল ঘুমের ঘরেই কথা বলছে অনিমা। মেয়েটা ঘুমের মধ্যেও কথা বলে। আবারও হেসে দিল আদ্রিয়ান। ও আসলে একটা বাচ্চা। কি বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। ভালোভাবে কান পেতে থাকার পর কিছু কিছু কথা কানে গেল ওর।
আর সেই কথাগুলো শুনে আর্যেন পুরো স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো আবারও ছলছল করে উঠল। হাত মুঠো করে ওয়ালে জোরে পাঞ্চ করলো। ও ভাবতে পারছে না মানুষ এত নিচ কি করে হয়। এতটাই অত্যাচার করতো মেয়েটাকে যে ঘুমের মধ্যেও সেগুলো ওর পিছু ছাড়ে না। নিজের ওপর ভীষণ রাগ হচ্ছে ওর। ওকে খুঁজে পেতে এত দেরি করলো কেন কেন? সকালে ঘুম থেকে উঠে সময় দেখতে ফোনটা হাতে নিয়ে চমকে গেল অনিমা। আর্যেন লাইনে। শিট, ও কালকে কথার মাঝেই ঘুমিয়ে পড়েছিল। তাড়াতাড়ি আদর্শ হয়ে ফোনটা কানে দিয়ে পড়ল। হ্যালো। আর্যেন এখনো বেলকুনির দেওয়ালে হেলান দিয়েই বসে আছে। অনিমার গলার আওয়াজ পেয়েই খানিক চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে পড়ল। ও মহারানীর ঘুম ভাঙলো? অনিমা অবাক হয়ে উঠে বসে মুখের সামনে থেকে চুল সরিয়ে পড়ল। আপনি সারা রাত লাইনে ছিলেন? আর্যেন মুচকি হেসে বলল, কি করব, তুমি কথা শেষ না করে ঘুমিয়ে পড়লে। আর কাউকে বাই না বলে ফোন কাটার মতো ব্যাড ম্যানার্স আমার নেই। তাই বলে সারা রাত জেগে থাকবেন? কি করব, বাই বলা হয়নি তো। অনিমা হেসে দিয়ে খাটে হেলান দিয়ে পড়ল। পাগল আপনি। আর্যেন উঠে দাঁড়িয়ে রুমে যেতে যেতে পড়ল, तेरे इश्क में पागल होना तो क्या मार्वे लूंगी। অনিমা ভুরু কুচকে পড়ল। মানে? নাথিং, যাও ফ্রেশ হয়ে নাও, অফিস যাবে তো। অনিমা বাচ্চা কণ্ঠে একটু টেনে পড়ল। আজ ফ্রাইডে। আর্যেন মাথা চুলকে বলল, ইয়ে আসলে ভুলে গিয়েছিলাম। তো রাখি। আর্যেন কিছু একটা ভেবে পড়ল। বলছিলাম যে আজ বিকেলে বেরোবে। অনিমা ঠোঁট কামড়ে হেসে বলল, কেন? এমনি ফ্রি টাইমে ঘরে বসে বোর হওয়ার কি প্রয়োজন বলো। অনিমা আর্যেনের তালে তাল দিয়ে পড়ল। না, কোনো প্রয়োজন নেই। অনিমার কথায় আর্যেন হেসে দিয়ে বলল, ওকে দেন বিকেলে পিক করতে আসছি আমি। হ্যাঁ ওকে নাও বাই। ব্যালেন্স যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, সারা রাত লাইনে ছিলাম। অনিমা মুচকি হেসে বলল, বাই। আর্যেন ফোনটা রাখতেই অনিমা হেসে দিল। লোকটা অদ্ভুত, হঠাৎ করে ওর জীবনে এসে ওর জীবনের একটা অভিন্ন অংশ হয়ে যাচ্ছে। কিন্তু আর্যেনকে নিজের জীবনে ধরে রাখতে পারবে তো? ওর সব কাছের মানুষগুলোই তো ওকে ছেড়ে চলে যায়। যদি আর্যিয়ানও ওকে ছেড়ে চলে যায়, তাহলে আর্যেনের মাই এভাবে নিজেকে জড়িয়ে ঠিক করছে তো? আর আর্যেন ফোনে স্ক্রিনে তাকিয়ে মুচকি এসে ভাবলো, আমি জানি তোমার মনে কি চলছে। ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। ইন এভরি সিচুয়েশন I am and I will be there to protect you, জান পাখি। আবারও ফোন বেজে উঠল আর্যেনের। অভ্রর ফোন রিসিভ করার পর অভ্র জানালো ওকে কয়েক মাসের জন্য লন্ডন যেতে হবে এবং সেটা জরুরি। আর্যেন পারমিশন দিলেও ওর মুড অফ হয়ে গেল। অভ্র ওর প্রিয় হলেও ওকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করে। আর্যেন আর অভ্র ওকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে। ওরও সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে, এর মধ্যেই ফোন বেজে উঠল। ফোনে স্ক্রিনে তাকিয়ে প্রতিবারের মতো এবার বিরক্ত হলো না ওরও, কারণ এই ফোন ওর অভ্যাস হয়ে গেছে। তবুও ফোনটা রিসিভ করে বিরক্তর কণ্ঠে পড়ল, কি সমস্যা বলুন তো আপনার? আশিস শেষে দিল অরুমিতার কথা শুনে। মেয়েটাকে জ্বালিয়ে খুব বেশি মজা পায় ও। হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, আমার আবার কিসের সমস্যা হবে? কোনো সমস্যা নেই তো, কিন্তু আমি কল করলে তোমার এত সমস্যা কেন হয় সেটাই তো বুঝতে পারছি না। উফ, আপনাকে কিছু বলাই বেকার। বলো না, শুধু আমার কথাগুলো শুনতে থাকো তাহলেই হবে। অরুমিতা বেশ বিরক্ত হয়ে পড়ল। অসহ্য। আশিস হেসে বলল, যাক, আমার জন্য কিছু তো ফিল করো, সেটা অসহ্যই হোক। অরুমিতার রাগে এখন নিজেরই নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে, তাই বিরক্ত হয়ে ফোনটা রেখে আশিসের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। কিন্তু ছেলেটা যেমনই হোক কথা বেশ ভালোই বলে ভেবে মুচকি হাসলো। পরক্ষণে নিজেকে নিজে বকতে লাগলো, কি ভাবছি ও? পাগল টাগল হলো না কি ও? এসব চিন্তা বাদতেই নিজের কাজে মন দিল। ওদিকে ওরু ফোনটা কাটতেই হাসতে শুরু করে আশিস। হাসির মাঝেই ওর ফোন এলো। ওর ফোনের স্ক্রিনে GF32 লেখা। বুঝলো ওর 32 নম্বর গার্লফ্রেন্ড, কিন্তু ওর 32 নম্বর গার্লফ্রেন্ডের নামটাও তো ওর মনে নেই। কিছুক্ষণ ভেবে রিসিভ করলো ফোনটা। ওপাশ থেকে বলল, হ্যালো বেবি, এত লেট করলে কেন? উফ, শুরু হয়ে গেছে নেকি রানীদের ন্যাকামি। এসব ভেবে আশিস কণ্ঠটা নরম করে বলল, সরি বেবি, আশ্রমে ছিলাম। মেয়েটা ন্যাকা কণ্ঠে বলল, তাই বলে ফোন ধরতে এত লেট করবে? আশিসের মেজাজ বেশ খারাপ হলো। এত ন্যাকামা শুধু মেয়েদের পক্ষেই করা সম্ভব। নিজেকে সামলে পড়ল, আচ্ছা বেবি, এরপর থেকে আশ্রমে ফোন নিয়ে যাবো, ওকে? মেয়েটি খুশিতে গদগদ হয়ে পড়ল, ওয়াও, হাউ সুইট ইউ আর।
বাই দ্য ওয়ে, তুমি কোন বেবি জানো? হোয়াট শু? ভুলে গেলে আমি লোপা। লোপা? এটা আবার কে? উফ, এতজনের নাম চেহারা মনে রাখা যায়? তবুও আশিস একটু হাসার চেষ্টা করে বলল, না না, ভুলবে কেন? আসলে তোমার রিয়াকশনটা কেমন হয় সেটা জানার জন্য মজা করছিলাম। ও হাউ কিউট। এগুলো আশিসের কাছে বিশেষ কিছু না, এটাও রেগুলার রুটিন। তাই প্রতিদিনের মতো নিজের শো-কল্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল ও। সন্ধ্যা হয়ে গেছে। সূর্য মামা বেশ কিছুক্ষণ আগে নিজের মুখ লুকিয়ে ফেলেছে। চারপাশ অন্ধকার হয়ে এসেছে, তবে নিঃশব্দ নয় এই সন্ধ্যা। গ্রাম্য এলাকায় শান্ত নীরব আধারচ্ছন্ন মোহনীয় সন্ধ্যার দেখা পাওয়া গেল। শহরের সন্ধ্যা হয় অন্যরকম, কোলাহল একটু কমে না, তবে শহরের অন্ধকারের চারপাশের আলোকিত দোকানপাট আরও অসংখ্য গাড়ির হেডলাইটের আলোতে চারপাশ আরেক রকমের সৌন্দর্য বিরাজ করে। সেটা যদি উঁচু কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে দেখা যায় তাহলে কোনো কথাই নেই। সেটা আজ অনিমা বেশ ভালোই বুঝতে পারছে, কারণ আর্জিয়ান ওকে নিয়ে 15 তলা একটা বিল্ডিংয়ের ছাদের কর্নারে বসে রাতের শহরটা দেখছে। দুজনেই বেশ অনেকক্ষণ যাবৎ চুপ করে আছে। হঠাৎ করে আর্জিয়ান বলল, কি ভাবছো? অনিমা চারপাশটা দেখতে দেখতে বলল, কখনো রাতের শহরটা এভাবে দেখা হয়নি। আর্জিয়ান মুচকি হেসে বলল, তোমার ভালো লেগেছে? ভীষণ। তাহলেই হবে। অনিমা আর্জিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আর্জিয়ান মুখে হাসি রেখেই হালকা ভুরকুচকে বলল, করে ফেলো। আপনি তো সেই রাতের পর আমার সাথে যোগাযোগ না করলেও পারতেন, হঠাৎ কি মনে করে আমার সাথে যোগাযোগ রাখার ইচ্ছে হলো? আর্জিয়ান হালকা হেসে কিছুক্ষণ চুপ করে রইল, আর অনিমা আর্জিয়ানের দিকে তাকিয়ে আছে। উত্তরে আসে আর্জিয়ান একটা শ্বাস নিয়ে বলল, ওই যে বললাম তোমার মায়ে জড়িয়ে গিয়েছি, একটা অদ্ভুত মায়াজাল, যেই জাল থেকে বেরোনো একদমই অসম্ভব। মিস করতেই শুরু করেছিলাম তোমায়, নিজেকে চেয়েও আটকাতে পারেনি। অনিমা অবাক হয়ে বলল, এক রাতে এত টান? আর্জিয়ান সামনে তাকিয়ে বলল, আমি নিজেও তো জানি না কেন, কিন্তু বর্ষণের সেই রাতটা যে আমি চাইলেও ভুলতে পারি না, আর পারবো না। কখনো ভুলে যাবেন না তো আমাকে? আর্জিয়ান অনিমার হাত ধরে বলল, মানুষ নিজেকে ভুলে যেতে পারে, কিন্তু নিজের অস্তিত্বকে না। অনিমা আর্জিয়ানের কথা বুঝলেও এক প্রশান্তি বয়ে গেল ওর হৃদয়ে। আলতো করে আর্জিয়ানের কাঁধে মাথা দিয়ে মনে মনে ভাবছে কি করে থাকবে এই লোকটাকে ছাড়াও। ও তো ভীষণভাবে জড়িয়ে গেছে আর্জিয়ানের সাথে। বর্ষণের সেই রাতে ওর জীবনের টার্নিং পয়েন্ট হয়ে এসেছিল আর্জিয়ান। আর আর্জিয়ান ভাবছে এত খুঁজেও কেন খোঁজ পায়নি তোমার, কিন্তু নিজের অজান্তে পেয়ে গেছি তোমাকে। কি করে ভুলবো? তুমি তো আমার অস্তিত্ব, আমার আত্মা, আমার হার্টের প্রতিটা বিট, আমার প্রতিটা নিঃশ্বাস। এগুলো বলে কোনো মানুষ বাঁচতে পারে? এভাবেই অনেকগুলো দিন কেটে গেল। এরই মধ্যে অনিমা সম্পূর্ণ আগের মতো হয়ে গেছে। চঞ্চলতা, দুষ্টামি সব আবার ভর করেছে ওর উপর। এর সম্পূর্ণ ক্রেডিট আর্জিয়ান ওকে বিভিন্নভাবে খুশি রেখে, আনন্দ রেখে বদলে নিয়েছে একেবারে। তবে একেবারও ওর অতীত জানতে চায়নি অনিমার কাছে, কারণ ও চায় অনিমা নিজে ওকে বলুক, সব বলুক। আর অনিমাকে নিজের মনে অনুভূতির কথাও বলেনি। আর এদিকে অনিমাও ভালোবেসে ফেলেছে আর্জিয়ানকে, তবে বলতে পারেনি। কিন্তু ওদের মধ্যকার বন্ডিং এখন আরও গভীর হয়েছে। একে অপরকে না দেখে একদিনও থাকতে পারে না। আর্জিয়ান অনিমাকে সবসময় বিভিন্নভাবে আনন্দে রাখে। রাতে লং ড্রাইভে নিয়ে গিয়ে, ছুটির দিনে ঘুরতে নিয়ে গিয়ে, ফুচকা আইসক্রিম খাওয়িয়ে, প্রতিদিন চকলেট গিফট করে, ছোট ছোট সারপ্রাইজ গিফটস দিয়ে। তীব্র আর অরুমিতা মুগ্ধ হয়ে দেখে এগুলো, আর সৃষ্টিকর্তাকে বারবার শুকরিয়া জানায় আর্জিয়ানকে অনিমার জীবনে পাঠানোর জন্য। তবে অনিমার ভয় হয়, ভীষণ ভয় হয়। ওর তো সুখ নামক জিনিসটা সহ্য হয় না। আবার কোনো বিপদ ঘনিয়ে আসবে না তো ওর জীবনে? নিচের ফার্ম হাউসে বসে ড্রিঙ্ক করতে করতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল রিক। বন্ধুরা চলে যেতে কালো পোশাক পরে একটা লোক এসে বলল, ভাই, মেয়েটার খোঁজ পেয়ে গেছি, কি করে কোথায় আছে সব। রিক মুখ থেকে ড্রিঙ্কের গ্লাস নামিয়ে একটা বাঁকা হাসি দিল, তারপর হাত বাড়াতে একটা কাগজ দিল লোকটার হাতে। কাগজটা নিয়ে হাতে ইশারা করতে লোকটা পেরিয়ে গেল। রিক কাগজটার দিকে তাকিয়ে হেসে দিল। পরক্ষণেই মুখটা হিংস্র হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল রাগে, দাঁতে দাঁত চেপে বলল, এবার কোথায় পালাবে বেবি? তোমার হাইড অ্যান্ড সিক খেলার সময় এবার শেষ। এবারে রিক চৌধুরী তোমাকে বোঝাবে সে কতটা ভয়ঙ্কর। তোমার এমন হাল করব যে রিক চৌধুরী কাছা থেকে পালানোর চিন্তা করলেও তুমি কেঁপে উঠবে। বি রেডি সুইটার্ট, আমি আসছি।
প্রায় 2 ঘন্টা যাবৎ ল্যাপটপে মুখ গুজে বসে আছে অনিমা। মাথাটা গরম হয়ে আসছে ওর। আরও কিছুক্ষণ ঘাটাঘাটি করে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে প্রায় আছাড় মেরে রাখলো খাটের উপর। তারপর মাথাটা চেপে ধরলো 2 হাত দিয়ে। মাথা ছিঁড়ে যাচ্ছে ওর, কিছুতেই কিছু মেলাতে পারছে না। কি করে কি করবে ও? প্রায় 1.5 বছরের জার্নালিজমে ও কত মানুষকে ন্যায় দিয়েছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সমাজের কত কিটকে এক্সপোজ করেছে, অথচ নিজের বাবার খুনিকে এক্সপোজ করতে পারছে না। নিজের বাবাকে ন্যায় দিতে পারছে না। সন্তান হিসেবে এর চেয়ে লজ্জার কি হতে পারে? সোজা হয়ে বসে নিজের নাকের পাশের ঘামটা মুছে কিচেনে চলে গেল অনিমা। এই মুহূর্তে 1 কাপ কফি খুব দরকার ওর। কফি করে নিয়ে বেলকনিতে গিয়ে রাতের মেঘাচ্ছন্ন স্তব্ধ আকাশের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিতে দিতে ভাবছে ওর এই ব্যর্থতার কারণ কি? ওর ভয়। রিকির প্রতি ওর ভয় কি ওর সবচেয়ে বড় জড়তা? কিন্তু কি করবে ও? ও তো যেও এই ভয়টি কাটিয়ে উঠতে পারছে না। ওই লোকটার মুখটা মনে পড়লেই ভয়ে শিউরে ওঠে ওর শরীর। হাত দিয়ে রেলিংয়ে একটা বাড়ি দিয়ে পড়ল। আব্বুকে খুব ভালো করে চিনি আমি। উনি এত কাঁচা কাজ করবেন না। কিছু তো রেখে গেছেন উনি। কোনো কুলো অবশ্যই থাকবে যেটা আমাকে সাহায্য করবে এই রঞ্জিত চৌধুরীর মুখোশ খুলতে। আমার আব্বু সুসাইড করেনি, ওনাকে খুন করা হয়েছে সেটা প্রমাণ করতে। কিছু তো থাকবে, কিন্তু সেটা কি? কোথায় পাবো? কোথায়? মিস্টার রঞ্জিত গাড়িতে বসে ফোন টিপতে টিপতে ফ্রন্ট সিটে বসা কবির শেখকে উদ্দেশ্য করে বলেন, কিছু বলেছে রিক? মেয়েটার খোঁজ পেয়েছে? কবির শেখ পেছনে ঘুরে বলেন, বাড়ি ফেরেনি তো, এখনো বাড়ি ফিরলে জিজ্ঞেস করতে হবে। ওকে তো কালকেই কলকাতা যেতে হবে। কবির শেখ ভুরু কুচকে বলেন, কেন কলকাতা কেন? কাজ আছে, সামনে ইলেকশন, অথচ কোনো হেলদেল নেই ছেলেটার। এমন করলে জিতবে কি করে? কবির শেখ মনে মনে ভাবলেন, জিততে তো হবে জিজাজি, নইলে আমার এত কষ্ট সাজানো খেলাটা বিগড়ে যাবে যে। এসব ভাবনা থেকে বেরিয়ে পড়লেন। কিন্তু মেয়েটা খোঁজার এত তাড়া কিসের আপনার? মিস্টার রঞ্জিত ফোন থেকে চোখ উঠিয়ে বলেন, তারা আছে। আগেও বলেছি, ওই মেয়েকে যতটা ভীতু আর বোকা ভাবো তার এক অংশও না। রিককে ভয় পেলেও আর কিচ্ছুকে ভয় পায় না ও। আর ও ওর বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রাণপণ চেষ্টা করছে, তাও সবার আড়ালে। কবির শেখ হেসে বলেন, বাবাই আসেই তো, সামলে নেবে ওই মেয়েটাকে। মিস্টার রঞ্জিত চিন্তিত কণ্ঠে বললেন, সেটা জানি, তবে মনে রেখো, যেদিন রিককে ছাড়াও ওই মেয়ে অন্য কাউকে ভয় পেতে শুরু করবে, সেদিন থেকে আমাদের ধ্বংসের সিংহা বেজে উঠবে। এটা শুনে কবির শেখও চিন্তায় পড়ে গেলেন। মেয়েটা রিককে ছাড়া আর কাউকে ভয় পেতে শুরু করলে সত্যি সমস্যা হয়ে যাবে। কিন্তু সত্যি কি এমন কেউ আসবে, নাকি এসে গেছে? কফি শপের সামনে দাঁড়িয়ে ওয়েট করছে অনিমা, অরুমিতা, তীব্র, আদিপ আর আশিস। এই কয়দিনে বেশ ভালো বন্ধু হয়ে গেছে ওরা সকলে, একে অপরের সাথে বেশ ফ্রি হয়ে গেছে। এখন অরুমিতারও আর আশিসকে আগের মতো বিরক্তিকর লাগে না। তবে এদের টম অ্যান্ড জেরির শো চলতেই থাকে সারাক্ষণ। ওরা সবাই আদ্রিয়ানের জন্য ওয়েট করছে প্রায় 15 মিনিট যাবৎ, কিন্তু আদ্রিয়ানের আসার কোনো নাম গন্ধও নেই। আদিপ ভাইয়া হাতের ঘড়ির দিকে তাকিয়ে পড়ল। আরে ইয়ার, এত লেট কেন করছে ও? এরকম তো করে না। অরুমিতা রোডের দিকে তাকিয়ে পড়ল, আরে জ্যামে আটকে আছে হয়তো, আজকাল রোডের যা অবস্থা। আশিস অরুমিতাকে পিঞ্চ করে কিছু বলবে তার আগেই আদিপ চোখ রাঙিয়ে চুপ করিয়ে দেয় ওকে। অনিমা দাঁত দিয়ে নখ কাটছিল, ওদের কথা শুনে হাত নামিয়ে পড়ল। এই রোডের জ্যামকে ইচ্ছে করে লাথি মেরে ওখানটায় পাঠিয়ে দিই। সবে হেসে দিল ওর কথা শুনে। আশিস অবাক হয়ে বলল, এক লাথি তে এতগুলো গাড়ি? অনিমা বরুকচকে আশিসের দিকে তাকিয়ে বলল, আমি কখন বললাম যে গাড়িদের ওখানটায় পাঠাবো? আমি তো বলেছি জ্যামটাকে পাঠাবো। গাড়ি যত খুশি চলুক, চলতে চলতে ইঞ্জিনে আগুন ধরে যাক, টায়ার ব্রাস্ট হয়ে যাক, তাতে আমার কি? শুধু জ্যাম না থাকলেই হবে। বলে আবার রোডের দিকে উকি দিয়ে আর্জেন্ট আসছে কিনা তা চেক করে নিল। আশিস বোকার মতো তাকিয়ে আছে অনিমার দিকে। অরুমিতা আর তীব্র মুখ টিপে হাসছে, কারণ ওরা অনিমার এরকম অদ্ভুত কথাবার্তার সাথে পরিচিত হয়ে গেছে। আদিপ হাসতে হাসতে বলল, প্রথম যখন দেখেছিলাম তোমায়, তো মাটির পুতুল মনে হয়েছিল। তুমি যে এত কথা বলো বুঝতেই পারিনি। অনিমা আদিপের দিকে তাকিয়ে হেসে বলল, এটা তো ট্রেইলার, পিকচার এখনো বাকি আছে আমার ভাই। আদিপ ভুরু উঁচু করে ঠোঁট বাঁকিয়ে পড়ল।
আরে বাস কি দিলে? অনিমার লং শার্টের কলার ঠিক করে একটু স্টাইল নিল। আশিস হাঁ করে তাকিয়ে থেকে বলল, আরে এক অঙ্কে কত রূপ, সো ট্যালেন্টেড। সেটা শুনে অরুমিতা ভুরু কুঁচকে বলল, তো সবাই আপনার মতো গাধা হবে নাকি? আশিস চোখ ছোট ছোট করে অরুমিতার কাছে গিয়ে বলল, আমি গাধা? আশিস কাছে আসতেই অরুমিতা একটু ইতস্তত করে সরে দাঁড়িয়ে পড়ল। আপনার কোনো সন্দেহ আছে নাকি? আশিস কিছুক্ষণ ভুরু কুঁচকে অরুমিতার দিকে তাকিয়ে থাকতে একটা ফ্ল্যাটি হাসি দিয়ে বলল, সুন্দরী মুখে যে কোনো ডাক শুনতেই ভালো লাগে, হোক না সেটা গাধা। আদিপ ভাইয়া আশিসের পিঠে একটা চাপড় দিয়ে বলল, হ্যাঁ, তোর মতো গাদাদেরই ভালো লাগে। সকলে হেসে দিল। তীব্র একবার ঘড়ির দিকে তাকিয়ে বলল, সিরিয়াসলি ভাইয়া তো এত লেট করে না, একটা ফোন করে দেখা উচিত এখন। আদিপ ফোন বের করতে করতে বলল, হ্যাঁ, কল দিয়ে দেখি। আদিপ কয়েকবার ফোন দেবার পরও ফোন রিসিভ করলো না আর্জিয়ান। আশিস বলল, আরে এরকম করার মানে হয় সবাই টেনশন করতে পারে, এটা ভাববে না? অনিমা বিরক্ত হয়ে ওখানে রেখে দেওয়া বাতিল একটা উঁচু টেবিলে উঠে বসে পড়ল। আপনারা মাঝে মাঝে একটু বকে ধমকি দিতে পারবেন না ওনাকে? আদিপ শব্দ করে হেসে দিয়ে পড়ল, ওর দেয়া বকার হুমকি হজম করেই শেষ করতে পারি না, আবার আমরা বকবো? অনিমা ভুর কুচকে বলল, কেন? কোথাকার কোন মহারাজ উনি যে ওনাকে এত ভয় পেয়ে চলতে হবে? এটা শুনে অরুমিতা অনিমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, এমনভাবে বলছিস যেন তুই ভয় পাস না ওনাকে। অনিমা লাফ দিয়ে টেবিল থেকে নেমে একটু ভাব নিয়ে বলল, আমি এই অনিমা ভয় পাবো ওনাকে? তীব্র হাত ভাঁজ করে দেওয়ালে হেলান দিয়ে বলল, সিরিয়াসলি আমরা সবাই ভয় পাই আর তুই ভয় পাস না ওনাকে? অনিমা হেসে দিয়ে বলল, ধুর, উনি আমার ভয় পাওয়ার মতো মানুষ নাকি? এরই মধ্যে আর্জিয়ান এলো। অনিমা উল্টো ঘুরে আছে তাই দেখতে না পেল, বাকিরা দেখতে পেল। ওরা কিছু বলবে তার আগে আর্জিয়ান ইশারায় সবাইকে চুপ থাকতে বলল। সবাই চুপ করে রইল। সবাইকে চুপ করে থাকতে দেখে অনিমা ভুরু কুচকি বলল, হোয়াট? ঠিকই তো বললাম, ওনাকে ভয় পাওয়ার কি আছে? এমন রিয়াকশন দাও সবাই যেন উনি ভাগ ভাল্লুক। সে একটা মানুষ, তাতে আবার এত ভয় পাও কেন? আর্জিয়ান হাত ভাঁজ করে পিলারের হেলান দিয়ে শুনছে। উরুমিতা একটু মেকি হেসে বলল, হয়েছে বোন, বুঝেছি তুই অনেক সাহসী, এবার অফ যা। অনিমায় বিরক্তিকর চোখে অরুমিতার দিকে তাকিয়ে বলল, হুর, দেখলি তুই এইভাবে ভয় পেয়ে আসছিস যেন উনি ঠিক এখানে দাঁড়িয়ে আছে। আপনারা সবাই সত্যি। আর দীপ একটু কেসে বলল, আচ্ছা, এসব কথা তো পরেও বলা যাবে না। আমাকে দেখুন, কত সাহস আমার। আমি তো ওনাকে ভয় পাই না, বরং উনি আমাকে ভয় পান। ওর সব কথা শুনে চলেন, যা বলি ঠিক তাই করেন। আর্জিয়ান এবার মুখটা সিরিয়াস করে পেছন থেকে বলে উঠল। এইটুকু বলেই পেছনে তাকিয়ে অনিমার আওয়াজ আটকে গেল। আর্জিয়ান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। সেটা দেখেও একটা শুকনো ঢোকিল। তারপর কোনো রকমে হাসার চেষ্টা করে বলল, হাই, কখন এলেন? আর্জিয়ান পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখেই বলল, যখন আপনি আমার প্রশংসা করছিলেন। এটা শুনে অনিমা মুখে হাসি রেখে পেছন ঘুরে বাকিদের দিকে তাকিয়ে চোখ রাঙ্গানি দিল। অর্থাৎ আগে কেন বলেনি উনি শুনছেন। তারপর একটা ক্যাবলাকান্ত হাসি দিয়ে সামনে আর্জিয়ানের দিকে তাকালো। আর আর্জিয়ান গম্ভীরভাবে অনিমার দিকে তাকিয়ে বলল, তো মহারানী ভেতরে যাব না, মানে আপনার কথা না শুনলে যদি গর্দান নিয়ে নেন, তাই আপনি অনুমতি দিলেই ভেতরে যেতে পারি আর কি। আর্জিয়ানের কথাগুলো অনিমা বেচারি হাসি একটু একটু করে গায়েব করে দিচ্ছে। তবু নিজেকে সামলে হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, শিওর, চলুন, আপনারই তো অপেক্ষা আর কিছু বলার আগে আর্জিয়ান ভেতরে চলে গেল। বাকিরাও অনিমার দিকে একটা হতাশাজনক দৃষ্টি দিয়ে ভেতরে চলে গেল। অনিমা মাথা হালকা চুলকে পিপি করে নিজেকে পড়ল, ইউ স্টুপিড, কথা বলার সময় একটু ডানে বামে তাকিয়ে বলবি না? এমনিতে তোর আর কি দোষ বল? তুই কি করে জানবি জয়ী সিংহ তোর পেছনে দাঁড়িয়ে কথা শুনছে? আর উনি বা কি এভাবে লুকিয়ে কেউ কারো কথা শুনে? সামান্য ম্যানার্স তো নেই। এটুকু বলে চমকে চারপাশে তাকিয়ে মুখে থুতু দিয়ে পড়ল, আবারও কি সব বলছিলাম, ভাগ্যে সরেনি। আগে ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। আল্লাহ বাঁচিয়ে দাও প্লিজ। বুকে ফুদের ছুটে ভেতরে চলে গেল অনিমা। রিক বাড়িতে ঢুকতেই মিসেস লিমা বলেন, তোর বাবার রুমে গিয়ে দেখা করতে বলেছে। রিক ভুরুকুচকে বলল, কেন? মিসেস লিমা
বিরক্ত হয়ে বললেন, আমি কি জানি তোর বাপ বেটা মামা মিলে কি কি করে বেড়াস, আমাকে বলিস কিছু? রিক কিছু না বলে মিস্টার রঞ্জিতার রুমে গিয়ে বলল। ডেকেছিলে? সোফায় বসে ফাইল দেখছিলেন মিস্টার রঞ্জিত আর কবির শেখ। ছেলের কণ্ঠের আওয়াজ পেয়ে ফাইলের দিকে তাকিয়ে পড়লেন। মেয়েটার কোনো খোঁজ পেলে? রিক বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে পড়ল। সেটা জেনে তুমি কি করবে? যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। পেয়েছি, কালকে গিয়ে নিয়ে আসবো। মিস্টার রঞ্জিত চোখ তুলে তাকিয়ে পড়ল। কালকে তোমাকে কলকাতা যেতে হবে আর্জেন্টলি। রিক অবাক হয়ে বলল, হোয়াট? বাট ড্যাড, এটা জরুরি তাই যেতেই হবে। তুমি অ্যাড্রেস দিয়ে দাও মেয়েটা, আমি লোক দিয়ে তুলে এনে আটকে রেখে দেব তুমি আসা অবধি। সরি বাট আই ক্যান ট্রাস্ট ইউ। এসে হয়তো দেখবে তুমি ওকে মেরেই ফেলেছ। আমি যাচ্ছি না কোথাও, জাহান্নামে যাক সব। বলে রুম থেকে চলে গেল রিক। রাগে গজগজ করছে মিস্টার রঞ্জিত। কবির শেখ বলল, জিজু আমি বুঝেছি, ওকে আপনি রাখবেন না। বলে রিকের পিছে পিছে ওর রুমে এলো কবির শেখ। কবির শেখকে দেখে রিক বলল, মামা প্লিজ তুমি অন্তত যেতে বলো না কোথাও। কবির শেখ হেসে বললেন, দেখো বাবাই, মেয়েটা কি জানে তুমি ওকে পেয়েছো? রিক গম্ভীরভাবে বলল, না। কতদিন যাবৎ আছো ওই জায়গায়? 1.5 বছর। তাহলে 3-4 দিন তো আর ঠিকানা বদলে নেবে না, তাই না? রিক অবাক হয়ে তাকালো। কবির শেখ বললেন, দেখো কাজটা তো জরুরি তাই না, কাজটা সেরে তারপর ধীরে সুস্থে নিয়ে এসো মেয়েটাকে। স্পল। কবির শেখ হেসে বললেন, এত বুঝছো তো সব প্যাকিং করে নাও, আমি গেলাম। কবির শেখ যেতে রিক ভাবলো, আরো 3-4 দিনের জন্য বেঁচে গেলে তুমি আর একটু মুক্ত জীবন এনজয় করে নাও এই সময়। তারপর তো তোমাকে আসতেই হবে আমার কাছে। কফি শপে অসহায় মুখ করে বসে আছে অনিমা, কারণ আর্জেন একটু নড়লেও ওর থেকে পারমিশন নিয়ে নিচ্ছে, যেমন চেয়ারে বসবে কিনা, কফির মগে চুমুক দেবে কিনা, মশে বসেছে মারবে কিনা, ওয়াশরুম পেয়েছে যাবে কিনা। অনিমা অনুমতি না দেওয়া পর্যন্ত কিছুতে কিছু করছে না। সবাই মিটমিটিয়ে হাসছে, তবে জোরে হাসতে পারছে না আর্জিয়ানের ভয়ে। আর অনিমা মুখ কাচুমাচু করে বসে আছে। না হয় একটু দুষ্টামি করেই ফেলেছে তাই বলে এমন করবে, কিন্তু ভয়ে কিছু বলতেও পারছে না। ওইটাই বিল নিতে আসতেই আর্জিয়ান অনিমা কি বলল, ম্যাম বিলটা কি দিব? ওইটার অবাক হয়ে একবার অনিমাকে দেখছে, একবার আর্জিয়ানকে। আদিপ ওরা মুখ টিপে হেসে যাচ্ছে, আর অনিমার ছেড়েতে মা কেঁদে বাঁচি অবস্থা। মনে মনে শতবার কান ধরে ফেলেছে যে জীবনও আর এমন উল্টাপাল্টা বকবে না। বকলো আশেপাশে দেখে নেবে আর্জিয়ান আছে কিনা। ওর অভিজ্ঞতা জানে এখন ব্যাপারটা ঠান্ডা ঠান্ডা গেলেও খুব শীঘ্রই সাইক্লোন যাবে ওর উপর দিয়ে। তাই অনিমা মনে মনে বলছে, আল্লাহ শুধু এবারের মতো এই অবধ বাচ্চাটাকে বাঁচিয়ে দাও প্লিজ। অনিমাকে চুপ থাকতে দেখে আর্জিয়ান আবার জিজ্ঞেস করলো, বিলটা দেবো ম্যাডাম? অনিমা অসহায়ভাবে আর্জিয়ানের দিকে তাকালো, তারপর মাথা নেড়ে হ্যাঁ বলল। অনিমা হ্যাঁ বলার সাথে সাথে আর্জিয়ান বিলটা পে করে দিল। আদিপ বলল, অনেকক্ষণ তো হলো, এবার আমাদের যাওয়া উচিত। তীব্র ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইয়াহু যেতে হবে এখন। আরু তুই আমার সাথে যাবি তো? অরুমিতা তীব্রর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাড়িতেই যাব, ড্রপ করে দিস। আদিপ আর্জিয়ানকে উদ্দেশ্য করে বলল, তুই তো অনিমাকে ড্রপ করে তারপর বাড়ি যাবি তাই না? আদনান ফোন দেখছিল। আদিপের কথা শুনে মাথা তুলে অনিমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আপনি যাবেন আমার সাথে? অনিমা মুখ ফুলে নিচের দিকে তাকিয়ে হাত কষলে যাচ্ছে। খুব রাগ হচ্ছে এখন ওর। এরকম করার কি আছে, ও তো মজা করে বলেছে এইসব। অনিমাকে চুপ থাকতে দেখে আর্জিয়ান আদিপকে বলল, ম্যাডাম আমার সাথে যাবে না বোধ হয়, দেখছিস না চুপ করে আছে। তীব্র তুমি ওনাকে ড্রপ করে দিও। হ্যাঁ, শত হলেও ওনার অনুমতি ছাড়া তো আমি কিছুই করতে পারবো না, তাই না? ওরা সবাই একবার আর্জিয়ানকে দেখছে, একবার অনিমাকে। অনিমা মুখ কাচুমাচু করে বলল, আমি কখন বললাম যে আপনার সাথে যাব না? আর্জিয়ান কিছু না বলে উঠে দাঁড়িয়ে হনহন করে হেঁটে বাইরে চলে গেল। অনিমা বোকার মতো তাকিয়ে রইল। অরুমিতা ইশারা করতে অনিমাও ব্যাগ কাঁধে নিয়ে দৌড় লাগালো আর্জিয়ানের পেছনে। পার্কিং এরিয়ায় গিয়ে দেখে আর্জিয়ান সবাই গাড়িতে উঠছে। ও তাড়াতাড়ি দৌড়ে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ল। আর্জিয়ান অনিমার দিকে একবার বুড়ো কুচকে তাকিয়ে আবার সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তায় একটা কথা বলেনি আর্জিয়ান, আর অনিমা শুধু আর চোখে দেখেছে ওকে। অনিমার ফ্ল্যাটের বিল্ডিংয়ের সামনে গাড়ি থামতে অনিমা নামতে গিয়ে আর্জিয়ানের দিকে তাকালো। প্রতিদিন কত কিউট কিউট করে বাই বলে, আর আজ কেমন গোমরা মুখ করে বসে আছে। অনিমা এবার আর্জিয়ানের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল,
আই এম সরি, দুষ্টুমি করে হলেও আপনার ওসব বলা উচিত হয়নি। আরজান চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে, মুখে একরাশ গাম্ভীর্যতা। সেটা দেখে অনিমা কাঁদো কাঁদো মুখ করে বলল, সরি তো, ভুল হয়ে গেছে, আর করব না, প্রমিস। আরজান এবার অনিমার দিকে তাকালো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাহলে মানছো যে ভুল করেছো? অনিমা মাথা নিচু করে বলল, হুম। আরজান হালকা হাসলো, কিন্তু সেটা অনিমার দৃষ্টির আড়ালে। হাসি থামিয়ে গম্ভীর মুখেই বলল, সো ইউ ডিস্টার্ব আ পানিশমেন্ট, রাইট? অনিমা অসহায়ভাবে আরজানের দিকে তাকালো, তারপর আবারও মাথা নিচু করে ফেলল। আরজানের এখন হাসি চেপে রাখাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, তবুও মুখটা যথেষ্ট সিরিয়াস রেখে বলল, আনসার মি। অনিমা নিচু কণ্ঠে জবাব দিল, বাট সরি বলছি তো। আমি সরি শব্দটাই বিশ্বাসী নয়। ইউনো, যে কোনো ভুলকে শুধরানোর বেস্ট স্টার্টিং হচ্ছে পানিশমেন্ট। ভুলের জন্য যদি উপযুক্ত পানিশমেন্ট দেওয়া হয় তাহলে 80% লোক সেই ভুল আর করে না। সো ইউ শুড বি পানিশড। অনিমা ভাবছে লোকটা এমন অদ্ভুত কেন, এমন একটা সিচুয়েশনেও কি চমৎকার একটা জ্ঞানের কথা বলে দিল। আরজান গম্ভীর মুখে বলল, শুডন্ট ইউ? অনিমা করুণ চোখে আরজানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলল, আরজান এবার অনিমার দিকে ঝুঁকে স্লো ভয়েসে বলল, আর ইউ রেডি ফর ইউর পানিশমেন্ট? অনিমা কাঁদো কাঁদো মুখ করে নিচের দিকে তাকিয়ে আর ভাবছে যে কি পানিশমেন্ট দেবে। মারবে না তো? অনিমার এই ভীতু মুখ দেখে আরজানের এবার একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, এক অদ্ভুত নেশা, যে নেশা থেকে বেরানো সম্ভব না। ও আলতো করে অনিমার কোমর ধরে কাছে টেনে নিল। অনিমা চমকে তাকালো আরজানের দিকে। হঠাৎ এরকম কিছু জন্য প্রস্তুত ছিল না ও। ওর মনে হচ্ছে পুরো শরীর যেন জমে গেছে, কিছু বলার শক্তি নেই, শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরজানের দিকে। ওর হাত দুটো আরজানের বুকের উপর। আরজান এক হাত অনিমার কোমর জড়িয়ে ধরে আছে, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে। আর অনিমাও নিজেও সেই দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলেছে নিজেকে। আরজান আরেক হাত দিয়ে আলতো হাতে অনিমার বাম গালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। অনিমার সাথে সাথে চোখ বন্ধ করে ফেল। ও নিজেও জানে না ও এটা কেন করলো, কিন্তু চোখ খোলা রাখার মতো শক্তি ওর ছিল না। ওর মনে হচ্ছে ওর সব শক্তিকেও শুষে নিয়ে গেছে। অনিমাকে এভাবে চোখ বন্ধ রাখতে দেখে আরজান যেন আরও ঘোরের মধ্যে চলে যাচ্ছে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ও অনিমার দিকে ঝুঁকে ওর বাম গালে বেশ সময় নিয়ে খুব সফটলি একটা কিস করলো। অনিমার অবস্থা পুরো জোরকে ঝাটকা ধীরছে লাগা এর মতো হয়েছে। মুহূর্তে কয়েকটা হার্টবিট মিস করলো ও। ঠিক তারপরে তীব্র গতিতে বিট করতে লাগলো। আরজানের নিঃশ্বাস ওর মুখের উপর পড়তে ও পিটপিট করে চোখ খুলো। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরজানের দিকে। ওর মনে একটাই কথা চলছে, আরজান হয়তো অনিমার মনের কথা পড়তে জানে, তাই মুচকি এসে অনিমার কপালে কপাল ঠেকিয়ে পড়ল, এইটা তোমার পানিশমেন্ট ছিল। অনিমা আর কি বলবে, ওর তো জান যায় যায় অবস্থা। এই অনুভূতির সাথে পরিচিত নয় ও। আরজান অনিমা ছাড়তেই অনিমা গাড়ি দরজা খুলে বেরিয়ে ছুটে ভেতরে চলে গেল, একবারও পিছন ফিরে তাকায়নি। আরজান অনিমার যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলো। ও নিজেও জানে না ও কি করেছে আর কেন করেছে। ও তো শুধু ভয় দেখাতে চেয়েছিল অনিমাকে, কিন্তু পরে কি হলো নিজে বুঝতে পারল না। অনিমাকে এত কাছে টেনে আর কিছু মাথায় ছিল না ওর। তবে অনিমার ওই লজ্জামাখা মুখটা দেখতে বেশ লাগছিল ওর, নিজেকে সামলাতেই পারছিল না। এসব ভেবে মুচকি হেসে নিজের মাথা চুলকে গাড়ি স্টার্ট করে চলে গেল। আর ওদিকে ফ্ল্যাটে ঢুকেই দরজা বন্ধ করে দরজার সাথে জোরে জোরে শ্বাস নিচ্ছে অনিমা। ওর কাছে সবটা এখনও কেমন স্বপ্ন মনে হচ্ছে। কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর হাত অটোমেটিকলি ওর গালে চলে গেল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে পড়ল, হি কিসড মি সিরিয়াসলি, বাট হাউ এন্ড হোয়াই? এসব বলে নিজে চমকে গেল। আচ্ছা, ওর তো এখন রাগ হওয়ার কথা, কিন্তু ওর তো একটুও রাগ লাগছে না, বরং অন্যরকম এক অনুভূতি হচ্ছে। বুকের ভেতরের ধূপপুকানি থামার নামই নিচ্ছে না, সারা শরীর কাঁপছে। এই অনুভূতির নাম কি? ভালোবাসা। হোয়াট? আশিসের কথা শুনে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে অরুমিতা। এই ছেলে কি সত্যিই পাগল? কি সব বলছে? আশিস মুচকি হেসে বলল, ঠিকই তো বললাম। দেখো, তোমার সাথে রোজ ফোনে কথা হয় না বললে আমার ভালো লাগে। জানি একটু বিরক্ত হও, আমার সেটা ভালো লাগে। কিছু কিছু মানুষের জ্বালিয়েও শান্তি পাওয়া যায়। এরপরেও মনে হয় তোমার ওই সুইট কণ্ঠের কথা শুনে আজীবন কাটিয়ে দেওয়া যাবে। এইসব অনুভূতির নাম কি ভালোবাসা না?
আশিসের কথা শুনে মুচকি হাসল অরুমিতা। পরক্ষণে মুখটা সিরিয়াস করে বলল, যা খুশি হোক, সেটা আপনার ব্যাপার। আই জাস্ট ডোন্ট কেয়ার। আশিস হেসে দিয়ে বলল, তুমি নিজেকে খুব ভালো করে জানো। ইউ ডু। অরুমিতা ভুরু কুচকে বলল, আপনি কি এইসব আউলফুল কথা বলতে ফোন করেছেন? আউল ফল না, কিউট। আচ্ছা তুমি বলো, আমাকে কোন মেয়ের সাথে কথা বলতে দেখলে? আমি সাথে কোনো মেয়ে নিয়ে আসলে তুমি ভ্রুকুচকে তাকিয়ে থাকো। দ্যাট নট মিনস ইউ জেলাস ফিল করো। অরুমিতা হক চুকিয়ে গিয়ে বলল, কই না তো, আমি কেন জেলাস ফিল করব? আশিস মুচকি হেসে বলল, তাহলে এভাবে তাকিয়ে থাকো কেন? ভাবি যে একটা ছেলে কতটা মেয়েবাজ হতে পারে। আমি চাই, হইতাতে তোমার কি? ইউ ডোন্ট কেয়ার, রাইট? অরুমিতা বিরক্ত হয়ে বলল, উফ, আপনার সাথে কথা বলাই বেকার, রাখছি আমি। আরে শোনো তো। আর কিছু বলার আগে ফোনটা কেটে দিল অরুমিতা। আশিস হেসে দিল, কেন এই মেয়েটাকে ওর বাকি গার্লফ্রেন্ডের নজরে দেখতে পায় না? ওর প্রতি এখনো খুব একটা সিরিয়াস না হলেও মেয়েটা ওর কাছে একটু বেশি স্পেশাল। না হয় এখন একটু টাইম পাস করা দরকার। এরপর কল লিস্টে সবার আগে যে গার্লফ্রেন্ডের নাম এলো তাকে ফোন করে সে তার রেগুলার কাজে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে অরুমিতা মুচকি আসলো ফোনের দিকে তাকিয়ে। ধীরে ধীরে কেমন যেন উইক হয়ে পড়ছে এই আশিকের প্রতি। ফোন করলে বিরক্ত হয়, আবার ফোন না গেলেও ভালো লাগে না। কিছু কিছু অনুভূতি অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। প্লেনে বসে আছে রিক, একটু পরে প্লেন টেক অফ করবে। মেজাজ অত্যন্ত খারাপ হয়ে আছে ওর। এই সময় কাজ পড়তে হলো। আর যদি কলকাতা যেতে না হতো তাহলে অনিমা এখন ওর কাছে থাকতো। কিন্তু এই কাজের চক্করে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ওকে। অসহ্য কেন যে ওর বাবা ওকে ওনার পলিটিক্স এর সব জায়গায় জড়ায় কে জানে। উনি কেন বোঝেন না ওতে ওর ভালো লাগে না এসব। একটু পরে প্লেন টেক অফ করলো আর রিক চলে গেল কলকাতার উদ্দেশ্যে। অনিমা তীব্রকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছে কিন্তু ধরছে না। এবার বিরক্ত হয়ে ও অরুমিতাকে ফোন করলো। অরুমিতা ফোন রিসিভ করতে অনিমা বলল, তীব্র কি হয়েছে বলতো, ফোন ধরছে না? অরুমিতা নক দেখতে দেখতে বলল, ওর লাইলি এসেছে আজ দেশে। হোয়াট, স্নেহা এসে গেছে? এজন্যই তো মিস্টার মজনু থম মেরে বসে আছে। অনিমা মুচকি হেসে বলল, এখনো রেগে আছে মেয়েটার উপর? হ্যাঁ ইয়ার, বেচারি গেছিল তীব্রর কাছে, কথাই বলেনি। এবার তুই ভরসা। অনিমা বিরক্ত হয়ে বলল, ওই ডাফারকে ইচ্ছে করে অ্যামাজনে ছেড়ে দিয়ে আসি, এত রাগের কি আছে? এবার তুই ভরসা। হ্যাঁ দেখছি। ফোন রেখে খাটে হেলান দিয়ে গালে হাত দিয়ে বসে আছে অনিমা। কালকে কথাটা মাথা থেকে ঝাড়তে পারছে না ও। বারবার আর্জিয়ানের ওকে কিস করার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। আর ততবারই লজ্জায় কুকড়ে যাচ্ছে ও। ভাগ্যিস আর্জিয়ান কালকে আর ফোন করেনি, তাহলেও কথাই বলতে পারতো না লজ্জায়। হয়তো আর্জিয়ানও ওর অবস্থাটা বুঝতে পেরেছে, তাই কাল ফোন করেনি। হঠাৎ করে অনিমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আর্জিয়ানের নামটা দেখে ওর কেমন জানি লাগতে শুরু করলো। তবুও নিজেকে সামলে রিসিভ করে বলল, হ্যালো। কালকে থেকে একটা ফোনও করলে না কেন? অনিমা বিছানার চাদরে নখ ঘষতে ঘষতে বলল, না আসলে। আর্জিয়ান বুঝতে পারলো কালকের ব্যাপারটায় এখনো নর্মালি নিতে পারেনি, পারার কথাও না। ও তো আর জানে না আর্জিয়ানের মনের কথা, তাই ওকে নর্মাল করতে আর্জিয়ান হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও। আজ বিকেলে আদিপ আমাদের সবাইকে ট্রিট দিচ্ছে, সো আসছো তো? অনিমা একটু অবাক হয়ে বলল, ট্রিট? কিন্তু কেন? আদিপ বাবা হতে চলেছে। অনিমা যেন আকাশ থেকে পড়ল। ও অবাক হয়ে পড়ল, কি? রাইমা আপু প্রেগনেন্ট? ইয়া। অনিমা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, এত তাড়াতাড়ি ওনাদের বিয়ে তো 3 মাস হলো তাই না? এটুকু বলে জিভে কামড় দিল অনিমা। ও সত্যি একটা ডাফার, কার কাছে কি বলো মিনিমাম কমন সেন্স নেই। দূর, লজ্জে চুপ করে রইল ও। অনিমার কথা শুনে আর্জিয়ান কিছুক্ষণ প্রথমে থা হয়ে রইল। এই মেয়ে যে কতটা বাচ্চা তার প্রমাণ মিনিটে মিনিটে দিয়ে দেয়। এই মেয়েকে সামলাতে যে ওকে অনেক কাঠখড় পোড়াতে হবে সেটা বেশ বুঝতে পারছে ও। পরক্ষণে অনিমাকে অস্বস্তিতে ফেলে দুষ্টু হেসে বলল, তো ম্যাডাম, আপনি বিয়ের কতদিন পর বেবি চান? এটা শোনার সাথে সাথে অনিমার কাশি উঠে গেল। সে কি কাশি? কাশতে কাশতে যেন এখনই যক্ষা রোগীর সার্টিফিকেট হাতিয়ে নেবে। আর আর্জিয়ান অনিমার এই অবস্থাতে আর নিজের হাসি আটকে রাখতে পারল না, শব্দ করে হেসে দিল।